আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিন শুক্রবারের লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, নির্বাচন নিয়ে সরকার বিএনপি মুখোমুখি। নিউজটি লিখেছেন রকিবুল হক। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন, নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জাপানে এক অনুষ্ঠানে তিনি বলেন, মাত্র একটি দল নির্বাচন ডিসেম্বরে চায়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসার্স অ্যাড্রেসে নির্বাচন প্রসঙ্গে জানান, তিনিও মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। এমন এক অবস্থায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতির। এ নিয়ে জনমনে বিরাজ করছে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ও হতাশা। শুধু নির্বাচন নয়, সংস্কার এবং ফ্যাসিস্ট আওয়ামী হোতাদের বিচার প্রশ্নেও বিএনপির সঙ্গে সরকারের বিরোধ দেখা দিয়েছে। সরকারের বক্তব্য হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অন্যতম দাবি রাষ্ট্র সংস্কার করতে হবে। 15 বছরের ফ্যাসিবাদী শাসনের হোতাদের বিচার চায় সরকার সহ সারা দেশের মানুষ। কিন্তু দেশের প্রধান দল বিএনপি বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আগে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে। ন্যূনতম সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচন হয়, সরকারকে সেদিকেই যেতে হবে। দেশকে আগে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে। এ প্রসঙ্গে সরকারের বক্তব্য হচ্ছে, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচনের দিকে গেলে পরিস্থিতি আগের মতোই হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকে সমস্যার সমাধানের একমাত্র পথ বলে মনে করে না। দেশের মানুষ অনেক আশা নিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছে। তাই সরকার মনে করে সংস্কার এবং বিচারকেও গুরুত্ব দিতে হবে। তবে সরকারের এই অবস্থানের প্রতি আস্থা রাখতে পারছে না বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারের প্রতি ক্রমেই চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। উদ্ভূত পরিস্থিতিতে অন্য রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছে। অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পরিস্থিতি নাজুক অবস্থার দিকে চলে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে এক থাকতে হবে, নইলে ধ্বংস হয়ে যাবে জুলাই বিপ্লবের সুফল। সূত্রমতে, জাপান সফরে থাকা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বুধবার টোকিওতে এক অনুষ্ঠানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। তবে একই দিন রাজধানীতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমান সরকারের কড়া সমালোচনা এবং আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে। তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। 10 মাস পার হয়ে গেলেও সরকার এখনো নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেনি। এরই ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে, সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন কিছু উদ্দেশ্য রয়েছে। সরকার, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার কথাও বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না উল্লেখ করে তারেক রহমান বলেন, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই অন্তর্বর্তী সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সরকারের সংস্কার কার্যক্রমের তীব্র সমালোচনা করে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। টালবাহানা করে নির্বাচনের রোড ম্যাপ পেছানোর সুযোগ নেই। সংস্কারের বিষয়ে যদি ঐক্যমত্য না হয়ে থাকে, তবে কান খুলে শুনুন। সেই সংস্কার করবে দেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার করবে। আপনারা সংস্কার করার কে?
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার ছিল, আস্থার সরকার। এ সরকারের কাছে আমরা কিছুই পাইনি। এ সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। তারা বলেন সংস্কার করে নির্বাচন দেবেন, কিন্তু তারা ৯ মাসে সংস্কার করতে পারেননি, ৯ বছরেও পারবেন না। এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বুধবার সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে বলেন, আমরা একটি রোড ম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটি সুনির্দিষ্ট রোড ম্যাপ ছাড়া আর সবকিছু নিয়ে কথা বলেছেন। এটা এড়িয়ে যাওয়া অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। বিএনপির মহাসচিব আরো বলেন, প্রথম দিন থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুধু সমর্থনই দেইনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়ে বলেছি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কোনো দেশেই সংস্কারের নামে সবকিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না। বিএনপি নেতাদের এসব বক্তব্যের পরদিন গতকাল বৃহস্পতিবার টোকিওতে ৩০তম নিকেই ফোরামের প্রশ্নোত্তর পর্বে ডক্টর ইউনূস দলটিকে ইঙ্গিত করে বলেন, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন সব দল নয়, কেবল একটি দল চায়। এ সময় নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই উল্লেখ করে তিনি জানান, ভোটের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কার তাড়াহুড়া হবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরে নির্বাচন একটি দলই চায়। আর ৬ মাস বেশি পাওয়া গেলে প্রয়োজনীয় সংস্কারগুলো আরো অর্থবহ হবে। ওই অনুষ্ঠানে তিনি জুলাই অভ্যুত্থান এবং রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরে জাপান সহ এশিয়ার দেশগুলোর সহযোগিতা চান। সূত্র মতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২২ মে পদত্যাগের ভাবনার কথা অন্য উপদেষ্টাদের জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে তৎপর হয়ে ওঠে প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশি বিদেশি নানা মহল। এক পর্যায়ে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জামাতের আমির। পরে কয়েক পর্বে গত শনি ও রবিবার ২২টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় পদত্যাগের সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান নেতারা। প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন তারা। দলীয় সূত্র মতে শুধু সমালোচনায় সীমাবদ্ধ নয়, বর্তমান সরকারের ৩ উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানায় বিএনপি। গত ২৪ মে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত সংলাপেও পদত্যাগের লিখিত দাবি জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সে সময় বলেছিলেন, বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের বিষয়ে লিখিত বক্তব্যে জানিয়েছি। তারা হলেন নিরাপত্তা উপদেষ্টা ও ২ জন ছাত্র উপদেষ্টা। তিনি বলেন, আমরা মনে করি তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের বাদ দেওয়ার জন্য আজকেও লিখিতভাবে জানিয়েছি আমরা। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেয়া হয়েছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, এটা তারা দেখবেন, আমরা আমাদের কথা বলেছি। ওই সময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, মূলত সংস্কার, বিচার এবং নির্বাচনের উপর আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছেন। সংস্কার যেখানে ঐকমত্যের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে। সে কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। বিচারের ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নেই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনাও হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, ঘোষিত সময়সীমার মধ্যে জনগণের বড় ধরনের ভোগান্তি ছাড়া একটি স্বস্তিজনক সময়ে নির্বাচন হতে পারে। তারা ফেব্রুয়ারি বা ঈদের পরপরই নির্বাচন চেয়েছেন। তারা সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ এবং দৃশ্যমান বিচার চেয়েছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তারা প্রধান উপদেষ্টার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ঘোষণার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে দলটি জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ ও নির্বাচনের বিষয়ে একটি সমন্বিত রোড ম্যাপ ঘোষণার দাবি করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান উপদেষ্টাকে বেশ চিন্তিত মনে হয়েছে। এজন্য পুরো জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের ভিন্নতা থাকলেও আমরা সবাই একমত হয়ে বলেছি, এ প্রশ্নে আমরা সবাই এক থাকব। মান্না বলেন, তিনি নির্বাচনের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন, জুনের পর কোনোভাবেই আর সময় গড়াবে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,
আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি জুলাই আন্দোলনের স্পিরিট নস্যাৎ করার প্রক্রিয়া চলছে। সেখান থেকে আমরা যদি দেশকে রক্ষা করতে না পারি তাহলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি সহ অন্য দলগুলোর নেতারা জানান তারা প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। জুনের পর 1 ঘন্টাও তিনি ক্ষমতায় থাকবেন না। জানা গেছে পতিত ফ্যাসিবাদী ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়েও বিএনপির সঙ্গে সরকারের মতপার্থক্য দেখা দেয়। এ দাবিতে গত 8 মে রাত থেকে যমুনার সামনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আহ্বানে শুরু হওয়া বিক্ষোভে ফ্যাসিবাদ বিরোধী সব দল অংশ নিলেও দেখা যায়নি বিএনপিকে। এক পর্যায়ে তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপি সায় দিলেও বিষয়টিকে ভালোভাবে নেয়নি দলটি। যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের সরকারি ঘোষণার পর বিভিন্ন দল যখন আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত, তখন ভিন্ন ইস্যুতে রাজপথে নামে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার সহ ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের আন্দোলন রূপ নেয় শাহবাগ অবরোধে। একই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের দাবিতে নগর ভবনের সামনে ও গুলিস্তান এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাওয়া হয়। এসব ইস্যুতে কদিন ধরে সড়ক অবরোধ করে রাখে বিএনপি। বিএনপির এই আন্দোলনে চরম অস্থিরতা দেখা দেয় সরকারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচল অবস্থা এখনো কাটেনি, বরং সরকারের অবস্থানকে চ্যালেঞ্জ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার নগর ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের শেষ সুযোগ দেয়া হচ্ছে, নিজেদের সংশোধন করুন। এ সময় প্রশ্ন রেখে ইশরাক বলেন, সরকার একজন মেয়রকে শপথ পড়াতে যেভাবে ব্যর্থ হয়েছে সেখানে 300 এমপিকে কিভাবে শপথ পড়াবে। এর আগে হাইকোর্টের আপিল বেঞ্চ আদেশ দেয় ইশরাক হোসেন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এমন এক পর্যবেক্ষণ দেয়। তবে আদালতের এ রায় মূলত ইশরাকের বিপক্ষেই গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। চলতি বছর 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেয় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। ওই রায়ের ভিত্তিতে 27 এপ্রিল ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়। তবে হাইকোর্টের রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলে তা প্রাথমিকভাবে খারিজ হয়ে যায়। সে আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেয় আদালত। সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রূপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারকে চাপে রাখা ও অসহযোগিতারও হুঁশিয়ারি দেয় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সূত্র মতে গত 21শে মে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে বিভিন্ন ইস্যুতে সরকারের প্রতি চাপ বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরদিন এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। পরে 26শে মে বিএনপির স্থায়ী কমিটির আরেক বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রূপরেখা সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করা হয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য দেয়া হয়েছে তা বিভ্রান্তিকর বলেছে দলটি। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এসব কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনো চায় না। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে মনে করে জনগণ। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপির রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অন্যান্য দল ও সাধারণ মানুষের মধ্যে বেশ
নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন, চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে বিএনপির নেতাকর্মীরা বেশ বিব্রত এবং দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে বর্তমান সরকারের আশীর্বাদ নিয়ে নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো বিএনপির বিরুদ্ধে চালাচ্ছেন নানা তৎপরতা। দ্রুত নির্বাচন না হলে এই পরিস্থিতি আরো জটিল হতে পারে। তাছাড়া সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা হতে পারে বলেও দলটির শঙ্কা কাজ করছে, যে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার আমার দেশকে বলেন, মৌলিক সংস্কারের বিষয় এবং এর আওতা এখনো নির্ধারিত হয়নি। জুলাই চার্টারও এখনো আসেনি। আগামী নির্বাচন হবে জুলাই চার্টারের ভিত্তিতে। ওই চার্টারে বর্ণিত সংস্কারই আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচনের কোনো বৈধতা নেই। কাজেই নির্বাচন যখনই হোক, সংস্কার প্রশ্নে মীমাংসায় আসতে হবে। চাপ প্রয়োগ কিংবা ভীতিকর পরিস্থিতি তৈরি করে নির্বাচন আদায় করলে তা আবারও বিতর্কিত নির্বাচনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। এ কারণে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সংস্কার সহ সংশ্লিষ্ট সংস্কার শেষে প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হোক, এমনটাই চায় এনসিপি। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।